এইটা তো খুব আশাবাদী। আমার যেটা মনে হয় যে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা, একটা ইংরেজি শব্দ আছে, এটাকে বলে কাফকায়েস্ক। জানেন যে চেকোস্লোভাকিয়ার যে বিখ্যাত রাইটার কাফকার, কাফকার নাম থেকে শব্দটা হচ্ছে কাফকায়েস। কাফকার গল্প যদি পড়েন, ট্রায়াল কিংবা মেটামরফোসিস, যাই কিছু পড়েন না কেন, কিংবা বিফোর ল, অদ্ভুত সব গল্প, সেই গল্পের মূল জায়গা হচ্ছে খুবই ডার্ক, খুব অন্ধকার, খুব এনট্রপি, খুব আনসার্টেইনটি, একটা অনিশ্চয়তায় ভরা একটা দুঃসহ সময়ের চিত্র কাপকে এঁকেছিলেন। তারপরেই দ্বিতীয় মহাযুদ্ধ হচ্ছে, তার তিন বোনকে মেরে ফেলা হচ্ছে, সে নিজের জীবনে তার অসুখ হচ্ছে এবং সেটা সে প্রশ্রয় দিচ্ছে, সে নিজেও মরে যাচ্ছে, মানে মৃত্যুকে প্রশ্রয় দেয়। তার বিখ্যাত সব রাইটার তার বন্ধুকে বলেছে যেগুলো পুড়িয়ে ফেল, মানে একটা সেলফ পারসিকিউশন, আত্মহননের চূড়ান্ত জায়গা কাফকার গল্পের সাহিত্যের মধ্যে পাবেন। কাফকায়েস তো ওটা অন্ধকার, একটা ডার্ক, একটা অনিশ্চয়তা ভরা একটা সময়। ইংরেজি অভিধানে শব্দটাকে বলে কাফকায়েস। তো বাংলাদেশের অবস্থা আমার কাছে মনে হচ্ছে একটা কাফকায়েস এরকম অবস্থার মধ্যে আমরা আছি। আর হেলাল ভাই পড়ে আসেন, আমরা পড়ে আসছি আরেকজন ফিলসফার, তার নাম হচ্ছে হবস, টমাস হবস। যে হবস একটা স্টেট অফ নেচার, মানে প্রকৃতির দশা, যেটা রাষ্ট্র না, এটা বাংলা হচ্ছে দশা, সেইটা দিয়েছিলেন। তার নমুনা আমি এখানে পাই। সেখানে বলেছেন ইন এভরি সেকেন্ড ম্যান ইজ ইউর এনিমি, ইউর পটেনশিয়াল এনিমি। তোমার পাশে যে দ্বিতীয় লোকটা বসে আছে, সে হচ্ছে তোমার শত্রু, সে হচ্ছে তোমার সম্ভাব্য শত্রু। তো আমাদের এখন যেটা মনে হচ্ছে, এই 5 আগস্টের পরে এরকম একটা অবস্থা, প্রত্যেকের শত্রুতে আমরা পরিণত হয়ে গেছি। 5 আগস্টের আগেই শেখ হাসিনা যেহেতু কমন শত্রু ছিল, সবাই একটা ইউনাইটেড, একত্র ছিল। এখন প্রত্যেকে সন্দেহ করে ক্ষমতা শেয়ার তাহলে কে নিয়ে নিল। এই যে কিল হুম ইউ ক্যান, টেক হোয়াট ইউ ক্যান, যাকে পারো তুমি তাকে হত্যা করো। কয়েকশো হত্যা হয়ে গেছে। বিএনপি নামে বড় দল, তাদের 5 আগস্টের পরে 100 জন, তারাই 100 জনকে হত্যা করেছে, তাদের দলের লোকরা, তাদের দলের দ্বারা চাঁদাবাজি করছে। এনসিপি, বিএনপি সবাই দেখতে পাচ্ছেন। সো একটা হবস যে স্টেট অফ নেচারে বর্ণনা দিয়েছেন, যাকে পারো হত্যা করো, যা পারো লুটে নাও। এই উনি বলেছেন, এটার বিখ্যাত উক্তি আছে যে মিস গভর্নেন্স ইজ প্রফিটেবল। যদি এলোমেলো থাকে, লুটে পেটে, কি যেন বলে, এলোমেলো করে দে মা, লুটে পুটে খায়। যত মিস গভর্নেন্স থাকে এটা প্রফিটেবল, এখানে লাভ করা যায়, এটাকে ব্যবসা করা যায়। যেটা হেলাল ভাই দুর্যোগের মধ্যে একটুখানি বলেছেন, এটাকে প্রফিট করা যায়, এটাকে ব্যবসা করা যায়। কাজে অনেকেই চাইছেন এই কেওস থাকুক, এই ঐক্যমত কমিশনের নামে তথাকথিত কমিশন প্রতিদিন রুই মাছের পেটি খাচ্ছে, চিতল মাছের কোপ্তা খাচ্ছে, খবর পাচ্ছি। এবং এক নেতাই বেরিয়ে বসে যে কথার চাইতে নাকি খাবার বেশি হচ্ছে, আমার আপনার টাকায় প্রতিদিন তারা খাচ্ছে, অসংখ্য মিটিং করছে তারা আসলে, এবং খুব বেশি ফলাফল হচ্ছে না। কেন হয় না জানেন? স্ট্রাকচারাল চেঞ্জের খুব বেশি আমি আশাবাদী না। কেয়ারটেকার গভর্নমেন্টকে আমাদের সংবিধানে ছিল না, ইট ওয়াজ এ স্ট্রাকচারাল চেঞ্জ। পরের গভর্নমেন্ট কি করেছে? এটাকে সে বাতিল করেছে। তার মানে কি? এই যে পরাজয়কে মেনে নেওয়ার যে সাংস্কৃতিক যোগ্যতা, এর জন্য একটা কালচারাল চেঞ্জ দরকার, এবং এটা কয়েকশো বছর লাগে। আপনি আজকে আইন করেন যে আমরা রাস্তায় কেউ থুতু ফেলবো না, ময়লা ফেলবো না, আপনি পারবেন? ইউরোপে কোনো আইন নাই, কেউ রাস্তায় থুতু ফেলে না, কেউ ময়লাও ফেলে না। কালচারাল চেঞ্জ 300 বছর লেগেছে। আজকে ধরে বেঁধে যত কিছু করে আপনি স্ট্রাকচারাল চেঞ্জ সংবিধানের মধ্যে আনেন না কেন, আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টিকুলার, এগুলো একটাও মানবে না। কারণ কালচারালি তারা নিতেই পারে না যে পরাজয়কে মেনে নেওয়া যায়, আমি ক্ষমতায় নাও যেতে পারি, আমি নির্বাচনকে হেরেও যেতে পারি। তো সেই রকম সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন পলিটিক্যাল পার্টি কিংবা রাজনৈতিক সংস্কৃতি না হলে এই স্ট্রাকচারাল চেঞ্জ, বিশ্বাস করেন, এটা বেশি দিন থাকবে না, টিকবে না। তারা ফিরে এসে 90 সালে তো হয়েছিল 3 জোটের ওপরে রাখা, 3 মাসের মধ্যে এসে এটা বিএনপি এটাকে নাকচ করে দিয়েছে। এটাকে মানে নাই, একটাও মানে নাই তারা। এই রেডিও টিভি সাদ্দার হোসেন আমার বন্ধু বাপ্পু আছে, আমরা কত কথা বলেছি, এখনো বিটিভির মতো আছে, রেডিওর মতো আছে, কতকাল সময় চলে গেল। কাজে কালচারাল চেঞ্জের জন্য যে রাষ্ট্র চিন্তা করছে, আমি অ্যাপ্রিসিয়েট করি এই ধরনের কথাবার্তাগুলো বলা, সিরিয়াস আলোচনা করা, যেটা হেলাল ভাই বলেছেন, হাইপার রিয়ালিটি থেকে বেরিয়ে এসে আসলে রিয়ালিটি কি, আসলে সত্য কি, আসলে সত্য বলে কিছু আসে কিনা, সেটা ফিলসফিক্যাল প্রশ্ন। পিটার বার্গারের যে বিখ্যাত বই কনস্ট্রাকশন অফ রিয়ালিটি, আসলে
রিয়ালিটি বলে কিচ্ছু নাই। আমরা নির্মাণ করি, বাস্তবতা আমরা নির্মাণ করি ভাষা দিয়ে, প্রতীক দিয়ে, সিম্বল দিয়ে, নানান ফর্মে তৈরি করি। এবং ট্রুথ বলে কিছু না, মাল্টিপল ট্রুথ, নানান রকমের সত্য থাকে। সেই জায়গাগুলো যদি আমরা ভালো করে খোলাসা করতে পারি, একটা ইন্টেলেকচুয়াল জায়গা থেকে এগুলোকে প্রশ্ন উত্থাপন করতে পারি, সেইটা খুব দরকার। যে আমি একটা প্রোগ্রাম করতাম, শেষ করতাম এইটা বলেই, যে সমাজে তর্ক নেই, যে সমাজে প্রশ্ন নেই, সেইটা একটা মৃত সমাজ। সমাজে তর্ক থাকতে হবে, প্রশ্ন থাকতে হবে এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে। সাংবাদিকতা বইয়ের প্রথম লাইনই হচ্ছে পৃথিবীর সব সরকার মিথ্যা বলে। আপনারা জানেন প্রথম লাইন, ইনক্লুডিং ইন্টারিম সরকার। পৃথিবীর সমস্ত সরকার জনগণের থেকে তথ্য লোকা, এই সরকার সহ। আর সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সরকার যা লুকাতে চায় সেটাকে টেনে হাটে হাড়ি ভেঙে দেওয়ার নাম হচ্ছে সাংবাদিকতা। সরকার যেটা মিথ্যা বলে সেখানে সত্যকে তৈরি করা, সেইটাও আমরা ফেল করেছি। আমরা গত সরকারের সময় দেখেছি যে আমাদের প্রধান প্রধান সম্পাদক সাংবাদিকতা যারা করতেন, তা স্থাবকতাকে, সাইকোফ্যান্সকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, শিল্পের পর্যায়ে। কে কত রকম বাক্য শব্দ দিয়ে স্তুতি করতে পারেন, সেই শিল্প কিন্তু আমরা আসলে গত সরকারের সময় আসলে দেখেছি। এটা আমেরিকান দুজন প্রফেসর একটা বই লিখেছেন, ওয়াই নেশনস ফেল, কেন একটি রাষ্ট্র ব্যর্থ হয়। তাদের সঙ্গে আরেকজন মিলে এই গত বছরই নোবেল পুরস্কার পেয়েছেন ইকোনমিক্সে, 3 জন মিলে। 300 পৃষ্ঠার বই, বইয়ের শেষ চ্যাপ্টারে তারা উত্তর দিয়েছেন কেন একটি জাতি কিংবা রাষ্ট্র ব্যর্থ হয়। ওই চ্যাপ্টারের নামের মধ্যেই অ্যান্সারটা আছে। 3 বার বলেছেন, চ্যাপ্টারের নামই 3 বার লেখা উপরে, ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস অ্যান্ড ইনস্টিটিউশনস। যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না, সেই রাষ্ট্র ব্যর্থ হতে বাধ্য। প্রতিষ্ঠান মানে কেবল সংগঠন না, প্রতিষ্ঠান মানে কিছু নর্মস, নীতি। আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠান নির্মাণ করতে পারি নাই, যা ছিল সবগুলাই ভেঙে দিয়েছি। আমাদের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠান দাঁড়ায়নি, আমাদের সংসদ দাঁড়ায়নি, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন থেকে কোথাও রীতিনীতি কোনো প্রতিষ্ঠান আমরা দাঁড় করতে পারিনি। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের 3 জন প্রধান বিচারপতিকে কান ধরে বের করে দেওয়া হয়েছে। এসকে সিনহা, শেখ হাসিনা বের করে দিয়েছে। এই ছাত্ররা, ওবায়দুল হাসান প্রধান বিচারপতি, তাকে বের করে দিয়েছে। আর কয়েকদিন আগে খায়রুল হককে কান ধরে জেলখানায় ঢোকানো হয়েছে। 3 জন প্রধান বিচারপতির যদি এই পরিণতি হয়, দেশে আইন আছে, আদালত থাকে, বিচার থাকে, কোথায় আছি আসলে? কাজে যদি আপনি প্রতিষ্ঠান নির্মাণ করতে না পারেন, যদি সাংস্কৃতিকভাবে আমাদের মনন সেই পর্যায়ে না যেতে পারে, স্ট্রাকচারাল চেঞ্জ, এই আলিরিয়া স্যার, আমার আর আলিরিয়া যে সরাসরি শিক্ষক, এই কমিশনগুলো অনেক প্রশ্নবিদ্ধ, এটি ইনক্লুসিভ হয়নি। এখানে জাতিগত সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব নাই, এখানে নারীর প্রতিনিধিত্ব নাই, এখানে ধর্মীয়। পুরাকালে জার্মানিতে যুদ্ধ হতো, জেনারেলরা নৌকাগুলোকে ডুবিয়ে দিতেন যেন সোলজাররা পালিয়ে যেতে না পারে, যুদ্ধ জয় অবিসম্ভাবী। ওনারা তো নৌকাটা বেঁধে রেখেছেন ঘাটে, কিছু না হলে এখান থেকে চলে যাবেন। 18 কোটি লোক, আমাদের তো যাওয়ার জায়গা নাই। কাজে আসুন কথা বলি, তর্ক তুলি, প্রশ্ন করি এবং প্রতিষ্ঠান নির্মাণের কথা বলি। এবং যে কোনো ক্ষমতাকে মনে রাখবেন স্বৈরাচারী হতে বাধ্য। যে কোনো ক্ষমতা, ক্ষমতার ঝুঁকি হচ্ছে এটা স্বৈরাচারী হবে। সমস্ত পলিটিক্যাল ফিলসফারদের চিন্তা ছিল এই ক্ষমতাকে কিভাবে পাহারা দেওয়া যায়, চোখে চোখে রাখা যায়, কিভাবে এটাকে চ্যালেঞ্জ করা যায়, চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা যায়, নইলে এটা স্বৈরাচারী হতে বাধ্য। আমি যে হলে কাজ করতাম, সে হলে 5 জন ছিল মালি, প্রধান মালিকে দেখতাম বাকি 4 জন মালির উপর খবরদারি করে, সে কোনো কাজ করে না। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, মিশেল ফুকো যদি পড়েন, তো ইসেনশিয়ালি রিলেশনশিপ অফ পাওয়ার, স্বামী স্ত্রীর সম্পর্ক এটা ক্ষমতার সম্পর্ক। এই জন্য ক্ষমতাকে সারাক্ষণ প্রশ্ন করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে। এবং খুব বেশি আশাবাদী, হেলাল ভাইয়ের মতো আমি বলছি, আমি খুব বেশি আশাবাদ দেখি না আসলে। যে সরকার আসুক, যে নির্বাচন হোক, 3টা নির্বাচন তো ভালো হয়েছিল বাংলাদেশে। 90-এর পরে আমরা কি গভর্নেন্স পেয়েছি, সুশাসনকে পেয়েছি? 90-এর পরে 3টা ইলেকশন দেশে বিদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ হয়েছে। গুড গভর্নেন্স আমরা পাই, রেজাল্ট কিন্তু 0। ইলেকটোরাল ডেমোক্রেসি গুড গভর্নেন্সে কোনো নিশ্চয়তাও দেয় না। কাজে আরো অনেক দিন আমাদের অপেক্ষা করতে হবে, আরো 200 বছর, 300 বছর। ধৈর্য ধরুন, রাষ্ট্রচিন্তার সঙ্গে থাকুন, আলোচনা করুন, তর্ক তুলুন। সহসা কিছু আশা করেন না, তাহলে আপনি খুবই দ্রুত আশাহত হয়ে উঠবেন। আমার বন্ধু আরাজি বলতেন, ঊর্ধ্বমুখী প্রত্যাশা আর নিম্নমুখী হতাশায় আমরা নিমজ্জিত হব। কাজে লম্বা ধৈর্য ধরতে হবে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন সর্দার ফজলুল করিম, তাকে বলতাম, স্যার কেমন আছেন? দার্শনিক মানুষ তো বলছে, মটা বাদ দিয়ে বলো।
মদ বাদ দিলে কি হয়? কেন আছেন? বলছে আমার বছর ৮০, এখনো বললো কেমন আছেন? বলছে এখনো কেন আছেন এই দেশে? আমি বললাম স্যার আপনি তো সমাজতন্ত্রের কথা বলেন, কবে আসবে? বলো যে ধরো ১,০০,০০০ বছর লাগবে। পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছর, সূর্যের বয়স ৯০০ কোটি বছর, বিশ্ব ব্রহ্মাণ্ডের বয়স ১৫০০ কোটি বছর। কাজে এই ২, ৪, ৬ বছর, ১ বছর সময় দিয়ে বাংলাদেশ রাষ্ট্র কাউকে মাপতে চেয়ে না। আমাদেরকে ভাবতে হবে একটা জিওলজিক্যাল টাইমে, কোটি বছরের নিচে, লাখ বছরের নিচে খুব ভালো সুশাসন, সংস্কার, গভর্নেন্স, করাপশন ফ্রি বাংলাদেশ আমি অন্তত আশা করি না। তো আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, ধৈর্য ধরুন।